কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল তারা সে মরে নাই। পাকিস্তান ওইখানে তাদের নাম দিয়ে প্রমাণ করলো যে এটা আসলে পাকিস্তান। আর এখন যে হুমকিটা দেওয়া হলো 3 দূতাবাস, জাপানি দূতাবাস, দেখুন দূতাবাস তো এই মুহূর্তে বাংলাদেশের 1 নম্বর শত্রু যদি বলেন শত্রু, তাহলে তো ভারতীয় দূতাবাস হুম হুম। বা আমেরিকান দূতাবাস, তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে কি হয় নাই আমরা তো জানি না। তো এই ঘটনাটা কখন ঘটানো হচ্ছে, যখন পাকিস্তান বাংলাদেশকে কথিত মক্কা চুক্তির নামে পাকিস্তান আর তুরস্কের যে সামরিক জোট, এখানে যখন বাংলাদেশকে ঢোকাচ্ছে, তখন ওই সমস্ত ঘটনা থেকে বা এই যে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর বাতিল হওয়া ভারত সফর নিয়ে যে সমস্ত তর্ক এবং বিতর্ক, এই সবকিছু থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই ঘটনাটা ঘটানো হয়ে থাকতে পারে। তাহলে এই ঘটনার যদি পাকিস্তান না ঘটিয়ে থাকে, তাহলে কে ঘটালো? তাহলে তারাই ঘটিয়েছে যারা এই ভারত সফরের বিষয়টা বা মক্কা চুক্তির বিষয়টাকে ধামা চাপা দিতে চাচ্ছে। এখানে কিন্তু জিনিসটা এত সহজ না। পুলিশ বলছে চাঁদা চেয়েছে, বিকাশ নাম্বার ভুয়া। আর এই যে পুলিশ কথাগুলো বলছে, যা আমি আপনি শুনছি গণমাধ্যমে, তো ওই দূতাবাস গুলোতে তো তাদের নিজস্ব এ, অনুবাদক আছে। তারা তো একদম ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করে সেটা এই রাষ্ট্রদূতকে দিবে, এবং রাষ্ট্রদূত তাদের হোম অফিসে পাঠিয়ে দিবে। আমি তো অবাক হব না যে এইভাবে যদি একটা সিরিয়াস থ্রেট, মানে কূটনৈতিক মিশনে যে থ্রেট, সিরিয়াস থ্রেট, পৃথিবীর কোন দেশে আজ অব্দি পৃথিবীর কোন দেশে কূটনৈতিক মিশনে ইমেল করে হুমকি দেওয়া হয় নাই। আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, কিন্তু ইমেল করে হুমকি দেওয়া হয় মাত্র একটা দেশে, এবং সেই দেশটির নাম হলো পাকিস্তান। তাহলে কি আমরা তো পাকিস্তান হয়ে গেছি? মানে আমাদের পাকিস্তানে যা ঘটছে এখানেও সেটা ঘটছে, ইমেইলে হুমকি। এবং এটাকে যদি সরকার সিরিয়াসলি না নেয়, আপনি নিশ্চিত থাকুন এর একটা চরম পরিণতি আমাদের দিকে আছে। চীন তো আমাদেরকে টাকা এমনিতেই দিবে না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, কেউ টাকা দিবে না। চীন কেন, কেউই টাকা দিবে না। এখন সরকার যে কাজগুলো করছে, এটাকে আমরা ইংরেজিতে বলি সুইসাইডাল, আত্মঘাতী বলো। গত রোববার ডিপ্লোম্যাটিক জোনে যা চললো, একাধিক দূতাবাসে, চারটি দূতাবাসে ইমেইলের মাধ্যমে সন্ত্রাসী হামলা হুমকি দেওয়া হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যেটি দেখলাম পরবর্তীতে, যে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দাবি করা হলো যে চাঁদার দাবিতে এই সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে তারা বললো যে এটি একটি ভুয়া গ্রুপের কাজ। ভুয়া গ্রুপের কাজ আবার সন্ত্রাসী হামলা, এবং তারা বলছে যে সরকারকে বিব্রত করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই কাজটি করে থাকতে পারে। আসলে বিষয়টি কি, এবং এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কি ধরনের বার্তা যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে, আপনার বিশ্লেষণ? মনে করি, ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের পুলিশ এই প্রথমবারের মতো একটা বিশ্ব রেকর্ড করে ফেলছে, যে দেশের গুরুত্বপূর্ণ দূতাবাসগুলোয় জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে। এবং সেই দূতাবাসগুলোর মধ্যে চীন এবং জাপান আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী। আমার জানা মতে আরো কয়েকটি দূতাবাসের কাছে, কিন্তু যেহেতু মানচিত্র কোনো তথ্য উপস্থাপন করে না, সেটা যদি আহ, কোনো গণমাধ্যমে না আসে, সেজন্য সেটা আমি বলতে চাচ্ছি না। কিন্তু একটু ক্রোনোলজিটা দেখুন। 10ই অগাস্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলল, নিরাপত্তা কাউন্সিল, বাংলাদেশে আকিস বা আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট প্রবেশ করছে। এর মধ্যে তো বোমা উদ্ধারের ঘটনা আমরা দেখেছি। এখন চীনা দূতাবাসে এই ঘটনা, জাপানি দূতাবাসে, এবং যেই কথাটা মিডিয়াতে লুকানো হচ্ছে, পুলিশ বলছে চাঁদাবাজির দাবিতে, চাঁদার দাবিতে বা বিকাশ নাম্বার দিয়েছে। দেখুন, এটার একটা অন্য আরেকটা ইম্প্যাক্ট আছে, যে বাংলাদেশে তো 2024-এর 5 আগস্ট থেকে চাঁদাবাজির সাম্রাজ্য চলছে। চাঁদাবাজি কারা করছে সেটাও আমরা জানি। তাহলে পুলিশ কি এবার প্রমাণ করলো যে এই চাঁদাবাজি আন্তর্জাতিকীকরণ হয়ে গেছে, মানে এখন বিদেশিদের কাছেও চাঁদা দেওয়া হচ্ছে, কূটনীতিকদের কাছে? এই বক্তব্যটা কিন্তু বাংলাদেশের এই সরকারের জন্যই ভাবমূর্তি নষ্ট। মানে চাঁদাবাজরা এত ব্যাপরোয়া যে এখন
কূটনীতিকদের কাছেও চাঁদা চায়। এটা হলো প্রথম ঘটনা। পুলিশ যদি এটা ইচ্ছা করে করে থাকে, তাহলে এই সরকারকে পুলিশ চমৎকার ভাবে স্যাবোটেজ করে দিয়েছে। দ্বিতীয় হলো, যেই কথাটা কেউ বলছে না, যে পুলিশের সঙ্গে তো চীনের রাষ্ট্রদূত ঢাকায় ইয়াও ওয়েনের বাদানুবাদ হয়েছে, ঝগড়া হয়েছে। এই ধরনের ইমেল কোনো দূতাবাসে গেলে, যে কোনো দূতাবাসে, চীন হোক, জাপান হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, তাদের কিন্তু নিজস্ব ফরেনসিক টিম আছে, গোয়েন্দা টিম আছে এম্বাসির ভিতরে। তারা এটা প্রাথমিক যে পরীক্ষা নিরীক্ষা করে যখন নিশ্চিত হবে যে এটা কোনো উড়ো ইমেল নয় বা এটা কোনো একটা ফালতু জিনিস নয়, তখনই পুলিশকে খবর দিবে। কারণ ওরা তো আর হাস্যকর হবে না। তাহলে পুলিশ নিশ্চয়ই রাষ্ট্রদূতকে এমন কথা বলতে গেছে যে এটা চাঁদাবাজি, এটা এই ওটা ওই, যে জন্য রাষ্ট্রদূত ঝগড়া করেছেন। আমার একটা প্রশ্ন আছে স্যার, সবচেয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আহ দূতাবাস গুলোর পক্ষ থেকে আমি যতদূর জানি পুলিশকে আগে জানানো হয়নি। চীন বা জাপানের দূতাবাস তারা প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে ইনফর্ম করেছে, পুলিশ পরবর্তীতে তাদের কাছে গেছে। এখন সাথে আরেকটি প্রশ্ন, যে এই যে চাঁদাবাজির কথা পুলিশ উল্লেখ করছে এবং একই সঙ্গে বলছে ভুয়া গ্রুপের কাজ, মানে আমরা পুলিশের বক্তব্য কতটুকু আস্থা রাখবো, আপনি সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ যে জানালো যে চাঁদাবাজ, মানে চাঁদার দাবিতে সন্ত্রাসী হুমকি, এই চাঁদার বিষয়টি কি ইমেইলে কোথাও উল্লেখ ছিল? আপনার কি নিজস্ব কোনো সোর্স থেকে জানা গেছে, বা দূতাবাস গুলো কি বলছে, এই বিষয়ে কিছু বলেছে? দেখুন, যে কোনো দূতাবাসে কিছু ঘটলে তারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডেস্ককেই জানাবে, এটাই নিয়ম। যদি বন্ধের দিন হয় তাহলে অন্য বিষয়। হুম, হুম। কিন্তু পুলিশ যে বলছে যে চাঁদার দাবি করেছে, এখন এই কথাটা তো পুলিশের বরাত দিয়ে আমরা শুনছি, কিন্তু দূতাবাসগুলো তো এটা বলছে না। আর চাঁদার দাবি করতো, বিকাশ নাম্বার দিত, ভুয়া হতো, তো দূতাবাসরা তো এত হাস্যকর নয় যে একটি ভুয়া জিনিস নিয়ে তারা এতটা তৎপর হবে যে সেখানে রাষ্ট্রদূত স্বয়ং উপস্থিত। জাপানি দূতাবাসে যখন পুলিশ গেছে ডিবির টিম, তখনও জাপানি রাষ্ট্রদূত ছিলেন। তার মানে বিষয়টা খুব সিরিয়াস। আর বাংলাদেশের পুলিশ যদি বলে যে এটা ভুয়া, বিকাশ নাম্বার ভুয়া, বাংলাদেশের পুলিশ যে কত সত্যি কথা বলে এটা ওই দূতাবাসের কূটনীতিকরা জানেন। কারণ এই যে রংপুরে যে 4 জন হিন্দু নিহত হলেন, একজন শিক্ষক, তার স্ত্রী, 2 সন্তান, পুলিশ তো বলে দিল 2 জন ধরেছে ইয়াবা আসক্ত। তো ইয়াবা আসক্ত ওই বাড়িতে কেন গেছে? ইয়াবা খেতে পাশেই একটা পরিত্যক্ত ভবন আছে, যায় নাই। তারপর পুলিশের গায়ে যে পোশাকটা দেখা যাচ্ছিল সেটা ওই আসামিদের পরিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত গল্প গুজব, জজমিয়া নাটক আমাদের পুলিশ অতীতে এত সাজিয়েছে, এত সাজিয়েছে, এখনো সাজায়, যার জন্য কূটনীতিকরা জানেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। কিন্তু ধরুন যদি চাঁদাবাজির ঘটনা হয়, তাহলে তো আমি বলেই দিলাম যে জঙ্গিবাদের ব্যাপারে তো আমাদের উপর তো একটা অ্যালিগেশন, অভিযোগ এসেই গেছে। এখন নতুন অভিযোগ আসবে যে চাঁদাবাজরা কূটনীতিক মিশনে চাঁদা চায়। ওইটা শোনার পর বাংলাদেশে আর কোনো বিনিয়োগকারী আসবে? বিনিয়োগকারী তো আসেই না, আর আসবেও না। কিন্তু এটা কি পুলিশ ইচ্ছা করে করলো? মানে পুলিশের ভিতর কি এই তাদের ভাষায়, মানে যারা এই আওয়ামী লীগ বিরোধী, তারা যে বলেন ফ্যাসিস্ট, তাহলে পুলিশের ভিতরে সেই ফ্যাসিস্টদের কোনো প্রেতাত্মা বা এজেন্ট, তারা কি ইচ্ছা করে এখানে এই চাঁদাবাজি তথ্যটা নিয়ে আসছে, যাতে এই সরকারের আমলে চাঁদাবাজি ব্যাপরত্ব লাভ করছে, বিস্তার লাভ করে একদম শিল্পে পরিণত হয়ে গেছে চাঁদাবাজি। আপনিও জানেন সর্বত্র চাঁদাবাজি। এখন এটা কূটনীতিকদেরকে বলা হলো যে চাঁদাবাজরা কূটনীতিকদের কাছে চাঁদা চাই। এই সমস্ত ফাজলামো করে আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে। দ্বিতীয় হলো যে এই যে ইমেল গুলো গেল, আপনি জানেন 4টি দূতাবাসে গেছে বলে আমরা জানি, হুম, কিন্তু হুম। হয়তো ব্যক্তিগতভাবে আমি জানি যে আরো দূতাবাসে গেছে, সেটা মানচিত্রে আমি বলতে পারবো না। মানচিত্র প্রমাণ ছাড়া কিছু উপস্থাপন করতে দেয় না। তো 4টি দূতাবাসের মধ্যে একটা চীন, একটা জাপান, একটা তুরস্ক, আরেকটাকে পাকিস্তান, সন্ত্রাসী রাষ্ট্র। পাকিস্তান, যারা আল কায়দার জনক, যারা আল কায়দার পৃষ্ঠপোষক, তাদেরকেও, তার মানে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে এখন আল কায়দা বা জঙ্গিরা, যে ওদেরকে হুমকি দেয়। এটা কিন্তু ইচ্ছা করে ঘটানো হয়েছে। পাকিস্তান এটা ওদের নামটা ইচ্ছা করে দিয়েছে, ওই যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল তারা, সে মরে নাই,
পাকিস্তান ওইখানে তাদের নাম দিয়ে প্রমাণ করলো যে এটা আসলে পাকিস্তান। আর এখন যে হুমকিটা দেওয়া হলো, 3 দূতাবাস, জাপানি দূতাবাস, দেখুন, দূতাবাস তো এই মুহূর্তে বাংলাদেশের 1 নম্বর শত্রু যদি বলেন, শত্রু, তাহলে তো ভারতীয় দূতাবাস হুম হুম। বা আমেরিকান দূতাবাস, তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে কি হয় নাই আমরা তো জানি না। কিন্তু এই ঘটনাটা কখন ঘটানো হচ্ছে, যখন পাকিস্তান বাংলাদেশকে কথিত মক্কা চুক্তির নামে, পাকিস্তান আর তুরস্কের যে সামরিক জোট, এখানে যখন বাংলাদেশকে ঢোকাচ্ছে, তখন ওই সমস্ত ঘটনা থেকে বা এই যে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর বাতিল হওয়া ভারত সফর নিয়ে যে সমস্ত তর্ক এবং বিতর্ক, এই সবকিছু থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই ঘটনাটা ঘটানো হয়ে থাকতে পারে। তাহলে এই ঘটনার যদি পাকিস্তান না ঘটিয়ে থাকে, তাহলে কে ঘটালো? তাহলে তারাই ঘটিয়েছে, যারা এই ভারত সফরের বিষয়টা বা মক্কা চুক্তির বিষয়টাকে ধামা চাপা দিতে চাচ্ছে। এখানে কিন্তু জিনিসটা এত সহজ না। পুলিশ বলছে চাঁদা চেয়েছে, বিকাশ নাম্বার ভুয়া। আর এই যে পুলিশ কথাগুলো বলছে, যা আমি আপনি শুনছি গণমাধ্যমে, তো ওই দূতাবাস গুলোতে তো তাদের নিজস্ব আহ, অনুবাদক আছে। তারা তো একদম ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করে সেটা এই রাষ্ট্রদূতকে দিবে, এবং রাষ্ট্রদূত তাদের হোম অফিসে পাঠিয়ে দিবে। আমি তো অবাক হব না যে এইভাবে যদি একটা সিরিয়াস থ্রেট, মানে কূটনৈতিক মিশনে যে থ্রেট, সিরিয়াস থ্রেট, পৃথিবীর কোন দেশে আজ অব্দি, পৃথিবীর কোন দেশে কূটনৈতিক মিশনে ইমেল করে হুমকি দেওয়া হয় নাই। আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, কিন্তু ইমেল করে হুমকি দেওয়া হয় মাত্র একটা দেশে, এবং সেই দেশটির নাম হলো পাকিস্তান। তাহলে কি আমরা তো পাকিস্তান হয়ে গেছি? মানে আমাদের পাকিস্তানে যা ঘটছে এখানেও সেটা ঘটছে, ইমেইলে হুমকি। এবং এটাকে যদি সরকার সিরিয়াসলি না নেয়, আপনি নিশ্চিত থাকুন এর একটা চরম পরিণতি আমাদের দিকে আছে। চীন তো আমাদেরকে টাকা এমনিতেই দিবে না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, কেউ টাকা দিবে না। চীন কেন, কেউই টাকা দিবে না। এখন সরকার যে কাজগুলো করছে, এটাকে আমরা ইংরেজিতে বলি সুইসাইডাল, আত্মঘাতী বলো। আপনার অনুমতি নিয়ে আমি 2-3টা তথ্য একটু এখানে সন্নিবেশিত জি। করব। যে দেখুন, ড্যামরাতে যে বোমা ধরা পড়লো, ডেটো বোমা, ডেটো হুম বোমা হুম। বলতে মানে ছোট বোমা, যেটা আপনি পানির বোতলে বা এমনকি ইঞ্জেকশনের সিরিঞ্জে ওই বোমাটা বানানো যাবে, কিন্তু এগুলো সব প্রাণঘাতী বোমা। তো এই ডেটো বোমার সাথে যা সংশ্লিষ্ট, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে বলা হয়েছে সে দাওয়াতুল ইসলামের সদস্য। দাওয়াতুল ইসলাম কিন্তু আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ আল কায়দার সহযোগী সংগঠন। দাওয়াতুল ইসলাম পুলিশ বলেছে। তাহলে আপনি অন্য ঘটনায় সাভারে আপনি শুনেছেন যে বাড়িতে রেড করা হয়েছে, এটা বলেছে জেএমবি। পুলিশ বলে এটা নিও জেএমবি। আসলে ইংরেজিতে কোনো শব্দ এই জঙ্গি গোষ্ঠীর ক্ষেত্রে হয় না। যেমন ইসলামিক স্টেট যেটাকে আমরা বলি, ওটার অরিজিনাল নাম হলো দায়েশ, আল হুম কায়দা, হুম। বোকো হারাম, আল শাবাব, এইগুলো আরবি নাম। তো এই যে নিও জেএমবি, আমি মানচিত্র অনুষ্ঠানে বলেছিলাম সম্ভবত, যে এই জঙ্গি সংগঠন তার কোনো মিষ্টি বিরিয়ানির দোকান না, যে নিউ অমুক সুইট, নিউ তমুক বিরিয়ানি, এগুলো সব ফাজলামো হচ্ছে। জঙ্গি বাংলাদেশে ঢুকে গেছে, জঙ্গি বাংলাদেশে ঢুকে গেছে, এবং সেই জঙ্গি আল কায়দা। এটা এখন বর্তমান সরকার ধামাচাপা দিতে চেষ্টা করছে, যেটা ঠিক এই বিএনপি সরকার 2001 থেকে 2006 তখনও এই কাজ করেছিল। আপনি বলবেন 2001 2006 তো এটা বিএনপি জামাত জোট সরকার ছিল, এখন তো বিএনপি জামাত যুক্ত সরকার। কি তো, বরঞ্চ এটা আরো ভয়ঙ্কর, এটার সঙ্গে এখন ইউনুসও আছে। তো এই 2001 থেকে 2006 যে ধামাচাপা দেওয়ার পর 5-এ যে ঘটনা ঘটলো, দেশব্যাপী সিরিজ বোমা হামলা, এই সরকার আমাদের গোটা জাতিকে, দেশকে মহা বিপদের দিকে নিয়ে যাচ্ছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে এই সমস্ত জিনিস নিয়ে যে ফাজলামো হচ্ছে, দূতাবাসে হামলার হুমকি, আমি আপনাকে একটা তথ্য, আপনি যদি অনুমতি দেন, আমি বলতে চাই, যেহেতু মানব আহ, মানচিত্র বলবে যে আমরা তো কোনো আনভেরিফাইড সোর্সে কোনো কিছু বলবো না, তারপরে বলি, আমি দায়িত্ব নিয়ে বলি, যে দূতাবাস তো 4টা না, দূতাবাস তো আরো কয়েকটা আছে। সেই দূতাবাসগুলোর নাম তো গভর্নমেন্ট বলছে না।
কেন বলছে না? বা ওই দূতাবাসগুলো ইনফর্মই করেনি গভর্নমেন্টকে। আপনার মনে তার মানে আছে আপনি বলতে চাচ্ছেন আরো অনেক দূতাবাসকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে? এর চেয়ে 4-এর থেকে বেশি আরো আছে, জি। আচ্ছা। এবং আপনার মনে আছে যে ইউনূস জামানায় একটি জঙ্গি গোষ্ঠী আমেরিকান দূতাবাসের হামলার প্রস্তুতির অংশ হিসেবে আমেরিকান এমবেসি সংলগ্ন খেলার মাঠে খেলার ছলে তারা রেকি করছিল, এটা তো আপনি গণমাধ্যমে দেখেছেন। হুম। এখন আসলে মার্কিনীদের বলুন বা অনেক দেশেরই বলুন, এই সরকারের উপর কোনো আস্থা নাই, বিশেষ করে জঙ্গির ক্ষেত্রে নাই বলে তারা এই কথাটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে আর জানায়নি। আমি তো আপনাকে বলছি দায়িত্ব নিয়ে যে আরো কিছু গুরুত্বপূর্ণ দেশের দূতাবাসে একই হুমকি দেওয়া হয়েছে। এবং যেহেতু আহ, তাহলে তাহলে হ- তারা তারা কেন সরকারকে ইনফর্ম করছে না? তারা কেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইনফর্ম করছে না? ওরা তো জানে যে এদেরকে ইনফর্ম করে কোনো লাভ নেই, কারণ এরা এটাকে ধামাচাপা দিবে। যার জন্য ওই দূতাবাসগুলোর একটি, আমি নাম বলতে পারবো না, বলবো না, অবশ্যই পশ্চিমা দূতাবাস, না তারা থাকুক, ফরমালি ফরমালি কিছু তো তাদেরকে করতেই হবে। তারা তো বাংলাদেশে তাদের কার্যক্রম চালাবে, কিন্তু বাংলাদেশ আমি গভর্নমেন্টকে তো অবগত করতে হবে। একটা উত্তর দেই। তারা সরকারকে না জানিয়ে তাদের দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে বা ইনভলভ করেছে এটাকে তদন্ত করার জন্য, যাতে ওরা যখন ইনফর্ম করবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে, তখন যেন আবার ওই আরেকটা জজ মিয়া নাটক না বানানো যায়। ওরা আচ্ছা। তথ্য প্রমাণ সহ, মানে আপনিও জানেন যে ইমেইল আপনি যদি ভিপিএন ও ব্যবহার করেন, সেটাও কিন্তু ফরেনসিকে ধরা পড়ে যাবে যে ইমেইলটা কোথা থেকে পাঠানো হলো। তো টিভি যে বলছে এটা চাঁদাবাজির হুমকি, বিকাশের লোক ধরেছে, তো ইমেইলটা কোথা থেকে আসছে সেটা বার করুক, আমরাও দেখতে চাই। এবং দেখুন কি চমৎকার একটা বিবৃতি, ওরা বলছে চাঁদাবাজির হুমকি, বিকাশ নাম্বার দিয়েছে, আপনি গণমাধ্যমে দেখবেন, বিকাশের কিছু নিরীহ লোককে নাম দেওয়া হয়েছে, ওরা এসব জানেই না, পুলিশ বলছে। আরে হুম। বাংলাদেশের পুলিশ তো উল্টা বলে যে বিকাশের লোক ওই সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত, এটা না বলে কি বলছে, নিরীহ লোকদের নাম দিয়েছে, ওরা জানেই না। তার মানে পুলিশ তো আসলে ওই যে চাঁদাবাদী তথ্যটা উপস্থাপন করে সেইখানে যে বিকাশ ইত্যাদি গল্প ফাঁদছে, সেটার কারণে যেন আরো কিছু লোককে ধরতে না হয়, আগেই তাদেরকে দায় মুক্তি দিচ্ছে যে এরা কিছু জানে না, এরা নিরীহ। পুরো ঘটনাটা আমি আপনাকে বলছি যে এই জঙ্গি হামলা নিয়ে যে খেলাধুলা শুরু হয়েছে, এটা পরিণতি ভালো না। স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ওই প্রতিবেদনকে ডিনাই করেছেন এবং বলেছেন যে এটি গুরুত্বের সহকারে নেওয়ার কিছু নেই। আমার প্রশ্ন হচ্ছে যে কেন সরকার এটি হাইড করার চেষ্টা করছে? যদি হাইড করে থাকে তাহলে কেন হাইড করার চেষ্টা করছে? এবং আমি আপনার সঙ্গে মানে এই প্রশ্নের সঙ্গে একটি বিষয় জুড়ে দিতে চাই। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি রোববার একটি মন্তব্য করেছেন যে 24শে আন্দোলন ফাইনাল যুদ্ধ ছিল না, ওটা ছিল রিহার্সেল, সামনে আরো অনেক বড় যুদ্ধ। 24শে আন্দোলনকে ঘিরে কি হয়েছে, কারা প্লট নির্মাণ করেছিল, কোন ধরনের তৃতীয় পক্ষ এখানে ক্লিং মিশনের সাথে জড়িত ছিল, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বা কতটুকু করেছে আওয়ামী লীগ সরকারের, এগুলো আস্তে আস্তে সব ক্লিয়ার হচ্ছে। জামাতে আমিরের এই বক্তব্যের সঙ্গে আপনি কোনো কিছু, কোনো ইঙ্গিত পান কিনা আগামী দিনের রাজনীতি নিয়ে? আপনার এই প্রশ্নের দুটো উত্তর। তো উনি বলেছেন যে জাতিসংঘের এই রিপোর্টটি অনুমান নির্ভর এবং এটা সরকার আমলে নিচ্ছে না। তো এটা ওনাকেই আমি বিনয়ের সাথে জানতে চাইবো যে এই রিপোর্টটা অনুমান নির্ভর। আর যখন জাতিসংঘ বললো 800 কতজন মারা গেছে, ওইটা একদম সলিড, ওইটা দিয়ে মামলা করা যাবে, সাজা দেওয়া যাবে। আপনাদের পক্ষে যেটা যায় সেইটা হলো একদম মানে কোরআনের বাণী, বাইবেলের বাণী, আর যেটা পক্ষে গেল না সেটা অনুমান নির্ভর। এক। দ্বিতীয়, আপনার যে প্রশ্নের উত্তর, দেখুন জামাত আর এনসিপি, শফিকুর রহমান সাহেব বা আসিফ, যে ওই যে এনসিপির একজন আছে আসিফ কি যেন, আসিফ মাহমুদ, এরা তো আসলে একই। সেই হুম। তো অবশ্যই। বলেইছিলেন, জি, বলেইছিলেন যে 24-এ সেই অভ্যুত্থান যদি ব্যর্থ হতো, ওনাদের সশস্ত্র আন্দোলনের বা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল। উনি তার মিথ্যা কথা বলেননি, ওনার তো প্রস্তুতি ছিল, অস্ত্র তো পাকিস্তান থেকে এসেছে, স্নাইপার রাইফেল গুলা কারা এনেছে, কারা স্নাইপার চালিয়েছে, এগুলো আমরা জানি, একদিন আসবে সামনে। এখন জনাব শফিকুর রহমান যে কথা বলেছেন, এখানেও কিন্তু জনাবটা আমি ইচ্ছা করে ব্যবহার করছি, কারণ এরা সবাই গুণীমানী মানুষ তো ভাই, আমরা হলাম বাঙালি জাতি, আমাদের কোনো দাম নাই। তো উনি যখন বলেছেন যুদ্ধ হবে,
আসলে যুদ্ধের প্রস্তুতি চলছে। সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ আল কায়দা প্রবেশ করেছে। সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ দূতাবাসে জঙ্গি হামলার হুমকি দেওয়া হচ্ছে। সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ পুলিশ বলছে এটা চাঁদাবাজির ঘটনা। মেটিকুলাস ডিজাইন, আরেকটি মেটিকুলাস ডিজাইন চলছে। জামাত তো একদম, মানে তাদের তো তৈরি ফলের থালটা বিএনপি কেড়ে নিয়েছে। 2026 সালের 12 ফেব্রুয়ারি তো জামাত নিশ্চিত ছিল ক্ষমতায় আসবে, এবং জামাত এখন নিশ্চিত যে নির্বাচন দিলে জামাতের 300 আসনে হয়তো 290টা আসনই তারা পাবে, এটা তারা মনে করে। কাজেই এখন যেহেতু নির্বাচন আর দেওয়ার সুযোগ নাই, আপনি নিশ্চিত থাকুন যে শফিকুর রহমান সাহেবের কথাটাকে আপনি একেবারেই কথার কথা ধরেন না। আর শফিকুর রহমান সাহেব সাধারণত কথার কথা বলেনও না। যেমন বলেছিলেন কর্মজীবী নারীরা প্রস্টিটিউট, বেশ্যা, পতিতা, এটাও উনি একদম ওনার হৃদয়ে যে কথাটা সেটাই উনি বলেছেন। উনি কোনো ভনিতা করে কিছু বলেন না। তো এটাও উনি ভনিতা করেননি। যুদ্ধ হবে, যুদ্ধের প্রস্তুতি তারা নিচ্ছেন, কিন্তু বিএনপি সেই যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে অবগত নয়। আর বিএনপির ভিতরে জামাতের অসংখ্য এজেন্ট ঢুকে গেছে, বিএনপির ভিতর পাকিস্তানের বিপুল এজেন্ট ঢুকে গেছে। তারা সবাই মিলে তারেক রহমান সাহেবকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা যেদিন যেই দিনটা আসবে তারেক রহমান সাহেব বুঝবেন যে উনি কাদের সঙ্গে বসবাস করেছেন। আবার বলছি আপনাকে যে তারেক রহমান সাহেবের ক্ষতি করার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই, আওয়ামী লীগ ক্ষতি করবেও না। তারেক রহমান সাহেবের কোনো বাইরের শত্রুর প্রয়োজন নেই। তারেক রহমান সাহেবের ঘরের মধ্যে এবং ওনার আঙিনায়, আঙিনায় মানে জামাত, এরাই ওনাকে সর্বনাশ করবে। বিএনপি সরকারের জন্য ভয়ঙ্কর বিপদ ধেয়ে আসছে। বিএনপি সেটা বুঝতেছে কি বুঝতেছে না আমি জানি না, কিন্তু ভয়ঙ্কর বিপদ বলতে ভয়ঙ্কর বিপদ। আবারও বলছি, আগের বার বলেছিলাম এই মানচিত্র অনুষ্ঠানে যে জঙ্গি ইস্যু নিয়ে হেলাফেলা করার কারণে এই সরকারের প্রতিটি লোকের উপরে নিষেধাজ্ঞা আসবে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। আজকে বলছি যে এই যে জঙ্গি হামলার হুমকি দেওয়া হলো দূতাবাসগুলোয়, এটাকে নিয়ে যদি আপনারা আহ, ফাত্রামো করেন, ফাজলামো করেন, ইয়ারকি করেন, এর খেসারত আমাদের সবাইকে দিতে হবে। হচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে দেশ পড়ে গেছে অলরেডি, নাকি পড়তে যাচ্ছে, নাকি নিষেধাজ্ঞা আসবে? বিষয়টি কি বলতে আন্তর্জাতিক চাচ্ছেন? নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞাটা তো বজ্রপাত না যে হঠাৎ করে পতিত হয়, বা হুম, ধূমকেতুও হুম। না। আন্তর্জাতিক নিষেধাজ্ঞাটা একটা প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়া বা পাইপলাইন, সেই পাইপলাইনে বাংলাদেশ ঢুকে গেছে। এখন এই পাইপলাইন থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, আসলে বের হয়ে আসা যায় না আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাইপলাইন থেকে, হয়তো একটু দেরি করে দেওয়া যায়, বিলম্বিত করা যায়, আখেরে আমাদের উপরে নিষেধাজ্ঞা আসতেছে। এখন জাতিসংঘের পক্ষ থেকে বা বিভিন্ন ধরনের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তো এই ধরনের ইনফরমেশন মাঝে মাঝে আমরা দেখি যে অমুক রাষ্ট্রে জঙ্গিবাদ বিস্তার করছে, অমুক জায়গায় জঙ্গিবাদ উত্থান করছে। কিন্তু এই ধরনের অভিযোগ এলেই কি তাই সেই রাষ্ট্রগুলো বা সংশ্লিষ্ট দেশগুলো নিষেধাজ্ঞার মুখে পড়ে? না, আপনি তো জাতিসংঘের একটি রিপোর্টের ভিত্তিতে তো দেশের সাবেক প্রধানমন্ত্রী সহ অনেকের বিচার করছেন, তাই না? জাতিসংঘের রিপোর্টই তো। আপনি তো সেটা বলছেন এটা একদম বাইবেলের বাণী। তো ওইটা যদি বাইবেলের বাণী হয়, তাহলে এটাও বাইবেলের বাণী। আপনি তো একটা মানবেন অন্যটা মানবেন না, এটা তো হয় না। জাতিসংঘের রিপোর্ট মাত্র, আর কিছুই না। জাতিসংঘ বলে দিচ্ছে যে এখানে 800 না কয়শো লোক মারা গেছে, সেটার ভিত্তিতে আপনি দেশের সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন। অথচ যে জাতিসংঘের ভলকার টুর্ক বা আন্তনিও গুতেরেস, এরা তো ইউনূসের বন্ধু। ভলকার তুর্কের বিরুদ্ধে তো অসংখ্য অভিযোগ আছে, অসদাচরণের অভিযোগ। তো এইগুলাও তো হওয়ার পরেও তো আপনি সেই রিপোর্ট নিয়ে নাচতেছেন। আপনি সেই রিপোর্ট নিয়ে দেশের সব থেকে প্রাচীনতম রাজনৈতিক দলকে এবং আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করছেন। তাহলে ওইটা সত্যি হলে এটাও সত্যি, আর যদি এটা মিথ্যা হয় ওইটাও মিথ্যে। এইটা যদি অনুমান নির্ভর হয় আল কায়দা, তাহলে ওইটাও অনুমান নির্ভর। তাহলে পুরো বিচারটাই অনুমান নির্ভর। আপনাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে কোনটা সত্যি। যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন যে এই রিপোর্টটি অনুমান নির্ভর, আমরা ওনার কথাটা মেনে নিব। যদি ওই রিপোর্টটিও অনুমান নির্ভর হয়, যেখানে বলা হয়েছে 800 লোক মারা গেছে, এটা অনুমান নির্ভরিত। জাতিসংঘকে এসে বাংলাদেশে তদন্ত করছে নাকি? ওইখানে ইউরোপের লোকেরা ওনাদেরকে বসিয়ে চা কফি এবং অন্য জিনিস খাইয়ে যে কাগজ ধরিয়ে দিচ্ছে, ওইটাই জাতিসংঘের রিপোর্ট। এইগুলো তো বললে হবে তাহলে না। তাহলে এখন বলছে কারা? সরকার একটা আপনি হর্নস অফ ডায়ালগ,
সরকার একটা হর্নস অফ ডায়লেমাতে পড়ে গেছে, উভয় সংকট। আপনাকে বলতে হবে জাতিসংঘের সবকিছু দৈব বাণী, যা বলে হুম। সবই দৈব বাণী। তাহলে তো আল কায়দা আসছে, এটাও দৈব বাণী। এবং শেখ হাসিনাকে যেই রিপোর্টের ভিত্তিতে বিচার করছেন সেটাও দৈব বাণী, সমস্যা নাই। আর যদি বলেন এটা অনুমান নির্ভর, তাহলে ওইটাও অনুমান নির্ভর। এবং এই সালাউদ্দিন সাহেবের এই বক্তব্য আপনি লিখে রাখেন, যখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ব্যাপারটা আদালতে যাবে, তখন এই রেফারেন্সটাই আসবে যে জাতিসংঘ অনুমান নির্ভর কথা বলে। দেখবেন আপনি এটা আসবে, এই আদালতে বলা হবে ম্যাজিস্ট্রেট কোর্টে, যেটা অনুমান নির্ভর। আপনারা ফেঁসে যাচ্ছেন, কারণ কি? একটি মিথ্যা যখন আপনারা তৈরি করছেন, সেই মিথ্যা দিয়ে আপনারা এত বড় ঘটনা ঘটাচ্ছেন, তো সেই মিথ্যার বাদে আপনারাই এখন পড়ে গেছেন। এখন যদি আপনারা এই জাতিসংঘকে ডিসক্রেডিট না করতে পারেন, ডিসক্রেডিট মানে তাদের কথাকে উড়িয়ে না দিতে পারেন, যে না ওইটাও বাদ, ওইটাও বাদ, ওই রিপোর্টটাও বাদ, নতুন করে তদন্ত হবে, তাহলে বাংলাদেশ বেঁচে গেল। আর যদি ওইটাকে চালু রাখেন, এটাও চালু থাকবে এবং বাংলাদেশের দিকে নিষেধাজ্ঞা ধেয়ে আসছে। না, যদি তাই হয়, আহ, মানে সন্ত্রাস বা জঙ্গি গোষ্ঠীর তো নানান ধরনের উদ্দেশ্য থাকে, এক এক দেশে এক এক ভাবে তারা বিস্তার লাভ করে। বাংলাদেশে আহ কথিত ধর্মীয় জঙ্গিবাদী গোষ্ঠী তাদের একটা লক্ষ্য থাকতে পারে, কিন্তু তাদের সঙ্গে রাজনৈতিকভাবে বিশেষ গোষ্ঠীর সম্পর্কটা কি, কারা খেলছে? জঙ্গি গোষ্ঠীদের মোটা দাগে সব জঙ্গি গোষ্ঠীর লক্ষ্য হলো খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা। হুম। আর সেখানে রাজনৈতিক দল যদি বলেন আপনি জামাত ইসলামী, এরা কিন্তু মুসলিম ব্রাদারহুড থেকে জন্ম নেয়া, এবং মুসলিম ব্রাদারহুড কিন্তু ওই একই খেলাফত রাষ্ট্র, মানে অনেকটা ওই যে হিজবুত তাহরিরদের যেটা একই রকম। তো জামাতে ইসলামী তো অরিজিনালি গণতন্ত্রে বিশ্বাস করে না। ওরা তো আল্লাহর আইন নামে বলতে যেটা বোঝায় সেটা খেলাফত রাষ্ট্র। তো জামাত খেলাফত রাষ্ট্র চায়, হিজবুত তাহরির খেলাফত রাষ্ট্র চায়, জঙ্গিরাও খেলাফত রাষ্ট্র চায়। এখন আপনি বুঝে নিন যে জঙ্গিদের সহযোগী শক্তি এখানে কারা। বিএনপি তার খেলাফত রাষ্ট্র চায় না, আওয়ামী লীগ তো চাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে যারা বাংলাদেশকে খেলাফত রাষ্ট্র বানাবে, যেই খেলাফত রাষ্ট্রে এমনকি তারেক রহমান সাহেবের আর রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। মানে একদম সহজ করে বলি, যে আগে 2024 যে প্রক্রিয়া শুরু হয়েছে, জি। সেটাকে এখন সার্জিক্যাল সেটাকে এখন সার্জিক্যাল ফর্মে নিয়ে যাওয়া হয়েছে। এই জঙ্গি গোষ্ঠীর তৎপরতার মাধ্যমে যদি খেলাফত প্রতিষ্ঠা করে, শুধু -2 না, মাইনাস ডেমোক্রেসি, বাংলাদেশের গণতন্ত্র থাকবে না, বাংলাদেশে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এবং যেটা রেজেপ তাইয়েপ এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, উনি চান, আমরা সেই পথে হাঁটছি। আমরা শেষ করব, শেষ করার আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সরকার কি তাহলে আসলে হাত পা গুটিয়ে বসে আছে আপনার মনে হয়? মাঝে মাঝে তো ধরা হচ্ছে জঙ্গি নেই, তারপরও বলা হচ্ছে যে অমুকে জেএমবির সাথে সম্পৃক্ত ছিল, অমুক ওই সংগঠনের সঙ্গে জড়িত ছিল। তো আহ সরকার কাজ কি করছে না আপনার মনে হয়? সরকার বলতে যদি একটা দেহ বুঝি, এই দেহটার মাথা কোথায় আমরা তো খুঁজে পাই না ভাই। আসলে যে দেশকে চালাচ্ছে আমরা কি জানি? যে পররাষ্ট্র নীতি যদি আপনি বলেন, তো দেখা যায় পররাষ্ট্র নীতির সিদ্ধান্ত একজন ব্যক্তি নিচ্ছে, একজন ব্যক্তি মাত্র। সেখানে তো প্রধানমন্ত্রীর কোনো কিছু আছে বলে মনে হয় না। সরকার বলে কোনো কিছু নাই। এখানে একটা খিচুড়ি অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, খিচুড়ি মানে এখানে চাল ডাল অনেক কিছু আছে। তো এরা কখন কি করছে বুঝতে পারছে না। কিছুদিন আগে দেখলে বোমা উদ্ধার হলো, এখন আবার বোমা উদ্ধার বন্ধ হয়ে গেছে। আপনার কি মনে হয় যে ওই জঙ্গিরা তাহলে সব প্রেসার কুকার বুড়িগঙ্গাতে ফেলে দিয়েছে? এটা ফেলে নাই তো। তো এখন ওনারা কনফিউজ কি করতে হবে, কারণ ওনারা জানেনই না যে ওনারা সরি, ওনারা জানেনই না যে ওনারা একটি জ্বলন্ত চিতার উপর দাঁড়িয়ে আছেন। যে মন্ত্রী পরিষদের সম্প্রসারণ, নতুন মুখ সংযোজন এবং নিঃসন্দেহে এখন টক অফ দ্য কান্ট্রি, শুধু টক অফ দ্য কান্ট্রি নয়, ভারত এবং বাংলাদেশ দু দেশেই আলোচনার বিষয় আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া না হওয়ার বিষয়টি নিয়ে। প্রথমে আমি যদি আপনাকে প্রশ্ন করি, যে মন্ত্রী পরিষদ সম্প্রসারিত হলো, আহ একদিকে আমাদের প্রধানমন্ত্রী কৃচ্ছ্রতা সাধনের কথা বলছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা তাদের বেতনের 10% সরকারি কোষাগারে দিচ্ছে। এটা মানুষকে এক ধরনের দেখানো যে আমরা অন্তত মানবিক জায়গা থেকে অনেক বেশি স্বচ্ছ।
আবার আরেকদিকে এই যে মন্ত্রী পরিষদে কলেবর বাড়ানো, নতুন করে 5 জন যুক্ত হলেন, উপদেষ্টা রয়েছে একাধিক মন্ত্রণালয়ে, আহ এবং এক মন্ত্রণালয়ে একই সঙ্গে 2 জন প্রতিমন্ত্রী, এসব মিলিয়ে আসলে কি বার্তাটা আমরা পাই? মানে আমি একটু বেশিটাই হয়েছি, কারণ মাত্র একজন মন্ত্রীকে মানে আপনার দায়িত্ব থেকে মানে মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে, মিস্টার জহিরুদ্দিন স্বপন। জহিরুদ্দিন স্বপনের পারফরমেন্স নিয়ে খুব একটা বিতর্ক হয়েছে, উনি ব্যর্থ হয়েছেন। আমি নিজে মিডিয়ার লোক এবং মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন, আমি নিজে যদি এখন সরকারি কোনো চাকরি করি না, সরাসরি কোনো চাকরি করি না, কিন্তু যারা মিডিয়ার সরাসরি ওনার সঙ্গে জড়িত কাজ করেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু বুঝেছি, আমার কাছে জহিরুদ্দিন স্বপনকে ব্যর্থ মনে হয়নি, বরঞ্চ উনি পূর্ববর্তী অনেক তথ্যমন্ত্রীর চেয়ে ভালো করছিলেন। হুম, হুম। কারণ ভালো করার অপরাধে হয়তো ওনাকে সরে যেতে হলো, ভালো করা যাবে না, হয়তো এটা একটা বেঞ্চমার্ক হয়তো এখানে হয়তো নির্ধারিত। তার জায়গায় যাকে আনা হলো, উনি পরীক্ষিত নন, তবে উনি ভালো বলেন, কথাবার্তা ভালো বলেন, কথা বলেন, কিন্তু সেটা কতটুকু কি হবে আমি জানি না। আর এইদিকে দেখলাম যে বিমান মন্ত্রীর পদ থেকে একজনকে সরিয়ে খাদ্যতে নেওয়া হলো। মূলত বড় পরিবর্তন এই দুটোই, আর নতুন অনেককে যোগ করা হলো। তো এগুলো কোনোটাই না আমার কাছে, যেমন ধরেন আপনার আহ এই মুহূর্তে যে কজন প্রতিমন্ত্রীর মানে আপনার মানে কি বলবো খুব আলোচিত, তাদের মধ্যে একজন হলো পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী যে মীর হেলাল। তার দাপটের কারণে আগে পার্বত্য বিষয়ক মন্ত্রীকেই চলে যেতে হয়েছিল। তো ঠিক আছে, উনি যখন দাপট ওনার বেশি, ক্ষমতা বেশি, তো উনি থাকতেন। ওখানে আবার আরেকজন মন্ত্রী আনা হলো। পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় কত বড় মন্ত্রণালয়, অনেক কাজ নাকি ওখানে, এখানে যেহেতু 2 জন লোক লাগবে। আবার ধরেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এখানে ছোট্ট একটা মন্ত্রণালয়, এখানে কাজটা কি রে ভাই, খুব হাতে গোনা 2-3টা কাজ, যে ঈদের চাঁদ দেখা, তারপরে হজটা ঠিকঠাক মতো করানো, তারপরে ওয়াকফ এবং বিভিন্ন মসজিদ মন্দিরে অনুদান দেওয়া, মূলত এর বাইরে আমি খুব একটা কাজ দেখি না এখানে। এখানে আবার একজন প্রতিমন্ত্রী ঢুকানো দরকার। আবার এমন একজনকে প্রতিমন্ত্রী হিসেবে এখানে ঢুকানো হলো, যার ব্যাপারে দেখলাম পরের দিনে হেফাজতে ইসলাম আপত্তি করলো যে সে নাকি তার মানে ই নিয়েই সমস্যা। এগুলি এখন নানা ধরনের প্রসঙ্গ কিন্তু আসছে। তো আমি না এই পরিবর্তনগুলির মাধ্যমে মানে পরিবর্তনগুলির মধ্যে ইতিবাচক কিছু দেখি না। তারপরে মানে এই মন্ত্রিসভা নতুন মন্ত্রী নেওয়া বাদ দেওয়া, এটা তো আসলে প্রধানমন্ত্রীর কাজ। উনি যেহেতু করেছেন, নিশ্চয়ই ওনার একটা চিন্তা ভাবনা থাকবে, কারণ এই সরকার যদি ব্যর্থ হয়, দায়টা কিন্তু ওনাকেই নিতে হবে। উনি অন্য কারোর উপর দায় চাপায় কিন্তু পার পাবেন না। তো উনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, দলের হাল ধরেছেন, দেশে এসে একদিন বিদেশ করছিলেন। তো নিশ্চয়ই ওনার একটা প্ল্যান আছে, আর উনি তো বলেইছেন ওনার একটা প্ল্যান আছে দেশ নিয়ে। এখন সেই প্ল্যানটার ইতিবাচক দিকগুলো কিন্তু এখন অতটা আসলে আমি দেখছি না। দেখা যাক আরো কয়েকদিন, 6 মাসের মাথায় বেশি মন্তব্য করতে চাই না। মানে ইতিবাচক নেতিবাচক কোনোটাই কি আমরা দেখতে পাচ্ছি? মানে তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের কোনো কিছু কি উনি প্রকাশ করতে পেরেছেন, মানে সরাসরি যে এটাই আমার দেখেন, পরিকল্পনা, আমি এইভাবে পথ চলতে চাই? সামাজিক নিরাপত্তা বিষয়ক কিছু কিছু বিষয়ে ওনার কিছু প্রকল্প মোটামুটি কাজ করছে, এগুলি মোটামুটি ভালো, একদম আমি এগুলিকে উড়িয়ে দেবো না। মানে এইগুলো এগুলি তো আওয়ামী লীগ নিশ্চয়ই আমলেও ছিল, নামগুলো ভিন্ন করা হয়েছে, এই যে কৃষক কার্ড, ফ্যামিলি ওই কার্ড। আমলে ছিল একভাবে, হ্যাঁ ঠিক আছে, ওই আমলে একভাবে ছিল, এই আমলে আরেকভাবে আছে। তারপরেও এগুলি কিছু আগেও তো ওই সমস্ত কর্মসূচি আগে যেটা ছিল, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, অনেকগুলি ছিল, মাতৃত্ব ভাতা, এরকম অনেকগুলি মানে আপনার তখন ছিল। সেই ভাতাগুলি নিয়ে আমি কখনো নেগেটিভ কিছু কখনো বলিনি। আমার কাছে তখন ওগুলিকে একটা মানে পজিটিভ মনে শেখ হয়েছে। হাসিনা সরকারেরও কিছু ভালো দিক ছিল, সেগুলির মধ্যে ওগুলো। এই সরকার হয়তো অন্যভাবে করছে, আবার হয়তো একটু বাড়িয়ে করছে, অথবা ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় করছে, এটাও ভালো, আমি এটাকে খারাপ বলবো না, এটা ভালো। কিন্তু এখানে আগেও দলীয়করণ হয়েছিল, এখনো দলীয়করণ হচ্ছে। আমাদের এই দেশে দলীয়করণের বাইরে যাওয়ার সুযোগ খুব কম। আমি ভেবেছিলাম যে সবার সরকার হবে, তো হয়নি। পিচ্ছুতা সাধনের বিষয়ে প্রশ্ন রাখছিলাম আপনার কাছে, যে একদিকে মন্ত্রীরা 10% তাদের বেতনে, মূল বেতনে 10%
রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছে এবং প্রধানমন্ত্রী এটি শুরু করেছিলেন বিধায় অন্যরাও সবাই তার পথ অবলম্বন করছেন। আবার বিভিন্ন দিক থেকে তার গাড়ি বহরের সংখ্যা কমিয়েছেন। একদিক দিকে কিছুটা সাধনে একটা মেসেজ আমরা পাচ্ছি, প্রধানমন্ত্রী 100 টাকার খাবার খান, এগুলো প্রচার করা হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায় থেকে। কিন্তু এই যে এক একটা মন্ত্রণালয়ে 2 জন 3 জন করে মন্ত্রী, উপদেষ্টাও রয়েছে কোনো কোনো জায়গায়, বিশেষ সহকারীও রয়েছে কোথাও কোথাও, এবং আপনি তো কয়েকটা মন্ত্রণালয়ের একেবারে হাতে মানে কি বলা যায় খাতা কলমে একটা হিসাব দিয়ে দিলেন যে কজন লাগে, কি কাজে লাগে। তো এই যে এক একটা মন্ত্রণালয়ে 3 জন করে মন্ত্রী, হয়তো কোনো কোনো জায়গায় 2 জন আছে, আবার কোথাও কোথাও যে আহ উপদেষ্টা রয়েছেন, একই মন্ত্রণালয়ে আবার বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী পদমর্যাদার। আবার দেখা যাচ্ছে কোন কোন মন্ত্রণালয়ে একাধিক দায়িত্ব কোন কোন মন্ত্রী, যেমন সড়ক রেল পথ যোগাযোগ মন্ত্রণালয়, এরকম আরো অনেক মন্ত্রণালয় রয়েছে। এর কি সুপরিকল্পনার অভাব? মানে কাজে গতি আনতে হলে তো সমানভাবে সব জায়গায় গুরুত্ব দিতে হবে, কিন্তু এরকম একটা সজবরাল অবস্থা আপনি দেখতে পাচ্ছেন কিনা? দেখেন এগুলি না আমি বুঝছি না আসলে, মানে এখন কিসের অভাবে হচ্ছে না, কিসের অতিরিক্ত গুরুত্বর কারণে হচ্ছে না, আমার কাছে ক্লিয়ার না, আমি ঠিক বুঝি না। যেমন ধরেন আমি একটা কথা বলি যে 10% টাকা তারা জমা দিচ্ছেন একটা ভালো কাজের জন্য, এতে কি অর্থনীতির খুব একটা পরিবর্তন হয়ে যাবে সারা দেশের, আমি বলতে পারবো না, মনে হয় না। কিন্তু তারপরে এটা একটা ইতিবাচক দিক আছে, এটা একটা ভালো দিক যে ঠিক আছে আমি সরকারের কাছ থেকে বেশি বেতন নেবো না, আমার এত টাকা বেতনের দরকার নাই, আমি দেশের মানুষের জন্য যে ভাবি এটা প্রমাণ করার জন্য প্রত্যেকই ভাবে আমি 10% টাকা দিয়ে দিচ্ছি, ভালো। কিন্তু আমার কথা হলো কি, প্রধানমন্ত্রী কি এই একটা মাত্র উদাহরণ সেট করেছিলেন? উনি তো দায়িত্ব গ্রহণের পরেই উনি বলেছিলেন উনি সরকারি গাড়ি নেবেন না, সরকারের ড্রাইভার নেবেন না, সরকারের তেল নেবেন না। সেই উদাহরণ কয়জন ফলো করছে রে ভাই? সেই উদাহরণ তো আমি দেখলাম মাত্র একজন মন্ত্রী ছাড়া আর কেউ ফলো করে নাই। সেটা করলে তো এর চেয়ে কিছু ভালো হতো, সেটা করতেন, সেটা কেউ করলো না। কিন্তু কিন্তু এখন যেটা নাকি অল্প কিছু টাকা, মূল বেতনের 10%, মানে এই 7-8 হাজার টাকা, এইটা তারা জমা দিচ্ছে, অথবা 10,000 টাকা এটা জমা দিয়ে দেখা যাচ্ছে না, আমি বেতনের তো অনেকখানি নিচ্ছি। এক মন্ত্রী তো ব্যয় বলছি শুনছি যে নাকি বেতন নেবে না, ওটা আগে না। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হলো গিয়ে যে ভাই আসলে কিন্তু এরা মানে কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু সাধারণ একটা মানে ভান করছে, কিন্তু আসলে তো অপচয়টা হচ্ছে, যে নিয়মিত অপচয় যেটা, সে অপচয় কিন্তু থামানোর তাদের মধ্যে কোনো প্রচেষ্টা বা ইচ্ছা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। সব মিলিয়ে যে খুব প্ল্যান্ড ওয়েতে চলছে দেশটা, মানে বিশেষ করে ক্যাবিনেটের মাধ্যমে, আমি জানি না, আমার কাছে এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। তবু আমি 6 মাস তো দেখলাম, 6 মাসে আমার আশা পূরণ হয়নি ভাই। সত্যি কথা বলতে গিয়ে আমি যা ভেবেছিলাম সেটা দেখতে পাচ্ছি না। আগামীতে দেখি আর কয়েকদিন কি হয়। এরকম আমি না আগেও দেখেছি, আগের সরকারগুলো দেখেছি, প্রথম প্রথম একটা তারা প্রথমে এসে নিয়ে 100 দিনের একটা সেট করে, কেউ 150 দিনের, তুমি করছিলেন 180 দিনের। দেখবেন আর কোন এরকম লক্ষ্যমাত্রা আর হবে না, একটাই। আর এরপরে দেখবেন যে চলছে যেমন ছিল আগে ওরকমই চলবে। আমার অভিজ্ঞতা খুব ভালো না। জি, একটু ভারত প্রসঙ্গে আলোচনা করতে চাই, যেহেতু এটি এখন একেবারে সব শ্রেণী পেশা মানুষের মধ্যে আলোচনার বিষয় দুই দেশ জুড়েই। আহ যতদূর জেনেছি যে ভারতের এক ধরনের প্রস্তুতি ছিল, আমাদের প্রধানমন্ত্রী 23 তারিখে যাবেন, 23, 24, 25 এই 3 দিন সফরে থাকবেন, এবং সেই জায়গা থেকে ভারতের পূর্ণ প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এবং এর একটা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে শুরু করে রয়টার্স সহ আরো বিভিন্ন জায়গায় এলো যে ভারতের রাষ্ট্রপতি ভবনের যে নিয়মিত প্রহরী দলের সদস্যদের যেই রদবদল প্রতি শনিবার হয়ে থাকে সেটা স্থগিত করে আমাদের প্রধানমন্ত্রী সেখানে যাবেন, তাকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডের যে সদস্যরা এবং সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে যে একটা কুচকাওয়াজ বা একটা সম্বর্ধনা, তার চূড়ান্ত মহড়ার জন্য শনিবারের আহ তাদের নিয়মিত যে রদবদল প্রহরীদের, সেটি স্থগিত করা হয়েছিল। পরবর্তী যদিও সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এবং অনেকে বলছেন যে এটির মধ্যে প্রমাণ হয় যে ব্যাকডোরে বা ডিপ্লোম্যাটিক চ্যানেলে, দুই দেশের ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথাবার্তা এগিয়ে যাচ্ছিল। যতই আমাদের এখান থেকে প্রকাশ্যে বলা হচ্ছিল না কেন যে আমাদের প্রধানমন্ত্রী এ না হলে যাবে না, সে না হলে যাবে না, শর্ত জুড়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এটি মোটামুটি পরিষ্কার যে আমার কাছে মনে হয় অন্তত যে
ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটা যোগাযোগ চলছিল। পরবর্তীতে এসে জানা গেল যে না, যাচ্ছেন না প্রধানমন্ত্রী, এবং এও জানা গেছে যে ভারতের বিভিন্ন পর্যায়ে যে প্রস্তুতি সেগুলো বাতিল করা হয়েছে। আপনার কি মনে হয় সবকিছু মিলিয়ে আমাদের প্রধানমন্ত্রীর না যাওয়াটা এই মুহূর্তে কূটনৈতিক জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত? না, আমার মনে হয় না। আমি মনে করি এটা একটা বড় ধরনের কূটনৈতিক ভুল সিদ্ধান্ত। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন তারা প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করছে, তারা আমাদের দেশকে একটা ঝামেলায় ফেলে দিচ্ছেন। আপনি প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ রেখে আপনি অনেক কিছু অর্জন করবেন এমন ইতিহাস খুব বেশি একটা নেই, আমি দেখি না। আর এখানে এটা মনে করার কোনো কারণ নাই যে ভারত আমাদের সঙ্গে এই যে সফরের প্রস্তাবটা উঠেছে, এই প্রস্তাবে আমি ভারতের দিক থেকে বেশ ভালোই আন্তরিকতা লক্ষ্য করেছি, কিন্তু সেই আন্তরিকতার মানে আপনার জবাবটা আমাদের দিক থেকে ভালো হয়নি। প্রধানমন্ত্রী যখন ভারত যাবেন, যদি যেতেন, গেলে পর সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতো। আমাদের সঙ্গে ভারতের অমীমাংসিত অনেকগুলো ইস্যু আছে। পদ্মার পানি চুক্তি আছে, তিস্তার চুক্তি আছে, সীমান্ত বিষয়ের আলোচনা আছে, বাণিজ্য অনেক বিষয়গুলো আছে। অনেক কিছু আমাদের সঙ্গে ভারতের অমীমাংসিত বিষয় রয়ে গেছে, যেগুলো নিয়ে আমাদের পাওয়ার কিছু ছিল। আলোচনাগুলো হলে আমরা কিছু পেতে পারতাম, তো সেই আলোচনাগুলো কিন্তু থেমে গেল। এখন থেমে যাওয়ার মাধ্যমে আমরা কি পাবো আলটিমেটলি? তাহলে কি সেই অমীমাংসিত অবস্থায় আমরা থাকবো? আমাদের সম্পর্কের সেই বৈরিতা, সেটা কি তাহলে কন্টিনিউ করবে? এবং সেই বৈরিতা করে এদেশের কিছু রাজনৈতিক কিছু দলের লাভ হতে পারে, এদেশের মানুষের কোনো লাভ নাই। এবং সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু বিএনপি নাই। বিএনপি ওই রাজনীতি করে বলে আমার কাছে মনে হয়, যেহেতু আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ওই রাজনীতি কিন্তু করে বলে আমার কাছে মনে হয় না। বরঞ্চ ওই রাজনীতিটা যারা করছে তাদের জন্য বিএনপি আসলে কাজটা করবো, তাদের সুবিধা করে দিব। এবং আমি তো মনে করি, আমি প্রধানমন্ত্রীর মুখেও শুনেছি অনেকবার, তো উনি অনেককে বলেছেন তার দলের মধ্যে অনেক গুপ্ত আছে। আমি মনে করি সেই গুপ্তগুলি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিটি ঘটনা তৈরি ঘুরি করে বিবৃতি দেওয়া, এগুলো আমি মনে করি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ককে মানে আপনার উন্নত করবে না। ভারত কি আমাদের শত্রু রাষ্ট্র? আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি? না হলে এক শেখ হাসিনাকে ফেরত পাঠানো, অথবা উসমান হাদির সন্দেহভাজন হত্যাকারী, উনি তো হত্যাকারী এখনো প্রমাণিত না, সন্দেহ করা হচ্ছে, তাকে ফেরত পাঠানো না পাঠানোর উপর আমাদের প্রধানমন্ত্রীর সফর নির্ভর করবে। এটা অগ্রহণযোগ্য, এটা আমি কোনোভাবে মানতে পারি না। কারণ প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে আমাদের সাধারণ মানুষের পুরো জাতির স্বার্থ জড়িত। হাদির হত্যাকারীকে আনলে আমার জাতির কি লাভ হবে? এই হাদির হত্যাকারীকে অথবা শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন, জাস্ট কঠিন। কঠিন এই কারণে, আপনি আমাকে একটা কথা বলেন তো, আমাদের সঙ্গে ভারতের একটা বন্দি বিনিময় চুক্তি আছে। শেখ হাসিনা কি মানে আমাদের কোনো বন্দি, আমাদের কোনো অপরাধী ওখান থেকে আমরা নিয়ে আসবো? শেখ হাসিনা ওখানে গেল কিভাবে? বাংলাদেশ সরকার তাকে ওখানে পাঠিয়েছে, ভারতের সরকার তাকে গ্রহণ করেছেন, অতিথি হিসেবে গ্রহণ করেছেন। তো হাদির হত্যাকারীকে ফেরত আনা আর শেখ হাসিনাকে ফেরত আনা একই রকম। আপনি বলবেন যে ওই সরকার নাই, তো ওই সরকার নাই, তাহলে ওই সরকার যারা তাকে নিয়ে গেছে তারা তো দেশে এখনো আছে, যারা পাঠিয়েছে তারা তো দেশে এখনো আছে। শেখ হাসিনাকে ফেরত আনলে আমার লাভ কি? এটা আপনারা বলেন। এই দেশের নাগরিক হিসেবে আমি প্রশ্ন করছি, ধরেন সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, তারা শেখ হাসিনাকে ফেরত দিল, আমাদের বাংলাদেশের জনগণের কি লাভ? জনগণের লাভ নেই, বিশেষ দলগুলোর লাভ আছে, রাজনৈতিক শক্তিগুলোর লাভ আছে। ওনাকে আনলে পরে ওনার কিছু ভক্ত এখানে আছে, দেশে আছে, ওনাকে যখন জেলে ঢুকাবেন তখন কিছু হইচই হবে,
ওনাকে যদি ফাঁসি এই যে রায় কার্যকর করেন তখনও কিছু হচ্ছে না। এখন সারা দেশে যে আনরেস্ট তৈরি হবে সেটা কাকে হ্যান্ডেল করতে হবে? জামাতকে না, কিন্তু গভর্নমেন্টকে। এবং এইটা গভর্নমেন্টের এই যে আনরেস্ট হ্যান্ডেল করার, তখন দেখা যাবে এটা নিয়ে আবার জামাত বলতেছে গভর্নমেন্ট পারতেছে না। লাভটা হবে কার? জামাত এনসিপি। এই জামাত এনসিপির এই ফাঁদে সরকার হেসে খেলে, একদম হেসে খেলে সিদ্ধান্ত নিয়ে এই ফাঁদে তারা পা দিয়েছে। তাহলে তার আসার পথটি সহজ করা হচ্ছে না কেন? সরকারের পক্ষ থেকে তো এখনো কেউ বলেনি যে হ্যাঁ তার ট্রাভেল পাসের ব্যবস্থা আমরা করছি, তার জন্য সব ধরনের আয়োজন আমরা করছি, মানে তাকে ফিরিয়ে আনার, বা তিনি নিজে থেকে ফিরে আসতে চেয়েছেন, তাকে নিয়ে এসে কারাগারে দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, সব ঠিক আছে, কিন্তু সেই প্রক্রিয়াগুলো তো সরকার অবলম্বন করার ঘোষণা এখনো পর্যন্ত দেয়নি। তাহলে এটিও তো স্রেফ রাজনৈতিক নাটক। একদিকে ভারতের কাছ থেকে ফেরত চাইছে প্রত্যর্পণ চুক্তির আওতায়, যদিও তিনি সেই চুক্তির আওতায় পড়েন না, তারপরও চাচ্ছে। আবার ওদিকে শেখ হাসিনা নিজে ফিরে আসতে চাইছে, সেটিকে আবার অ্যাভয়েড করছে। তাহলে এটাও কি নাটক কিনা? হতে পারে তারা হয়তো বলছে না ডিসেম্বর না, আমরা সেপ্টেম্বরের মধ্যে ঝুলাবো, হয়তো এরকম ভাবতেছি। এটা সম্ভব? প্রত্যর্পণ হ্যাঁ, চুক্তির আওতায় আনতে গেলে আরো আরো সময় বেশি লাগবে, খুব স্বাভাবিক। মিনিমাম 2 থেকে 3 বছর মিনিমাম। তারা হয়তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভাবতেছে যে প্লেনে করে পাঠাইছি, তারা একটা প্লেনে করে আমাদের এখানে ফেরত দিয়ে দিবে, ওইভাবে একভাবে আমরা যেটাকে অভ্যর্থনা জানাবো, এরকম ভাবতেছে কিনা আমি জানি না, বলতে পারবো না ভাই। ভাই, এখানে ছেলে মানুষই আছে, জেদাজেদি আছে, এবং এই জেদাজেদির ফল আমাদের জন্য খুব ভালো হবে আমি মনে করি। দেখেন, আমাদের মূল সমস্যা কিন্তু ভাই শেখ হাসিনাকে একটা ফাঁসিতে ঝোলানো না। আমাদের মূল সমস্যা হলো আমাদের পানি, আমাদের মূল সমস্যা হলো আমাদের বাণিজ্য এবং আমাদের সীমান্ত। এই জায়গা থেকে মানে ওই একটা ছোট ঘটনা, ওই ঘটনা কাহিনী নিয়ে এই সারা দেশের মানুষের যেটাতে সমস্যা হতে পারে, সারা দেশের মানুষের স্বার্থ যেখানে জড়িত, আপনি সেই সমস্যাটাকে ওটার মুখোমুখি দাঁড় করাই দেবেন। এটা কোনোভাবেই মানে আপনার বুদ্ধিমান কোনো মানে কি বলবো এটাকে, মানে যারা নাকি এই ধরনের বার্গেনিং করে, এই ধরনের কাজের জন্য এটা কোনো বার্গেনিং পয়েন্ট হতে পারে বলে আমি মনে করি না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করেছে, তাদের বিশাল অভিজ্ঞতা, হুমায়ুন কবির সাহেব তো বিশাল অভিজ্ঞ, বিদেশ ছিল অনেকদিন, হয়তো ওনার জ্ঞান এখানে কাজ করছে। খলিল সাহেব আরেক বিদেশি, হয়তো তার স্বার্থ কাজ করেছে, তার চিন্তা কাজ করেছে। কিন্তু ভাই তাদের চিন্তায় আমাদের সাধারণ মানুষ উপকৃত হচ্ছে এটা আমি মনে করি না, বরঞ্চ আমাদের সাধারণ মানুষের আগামীতে ভোগান্তি এটা নিয়ে বাড়বে। আপনি দেখবেন এটার কোনো ইতিবাচক ফল আমাদের মধ্যে আসবে না। দেখেন আপনি বললাম। আহ, আমার শেষ কোশ্চেন দুটি একসাথে। একটা হচ্ছে যে আপনার কি মনে হয়, আপনি যেমন বলছেন যে বিএনপির মধ্যে যে গুপ্তরা রয়েছে বা বিশেষ রাজনৈতিক শক্তিগুলোর এক ধরনের ফাঁদে, সেখানে আর কোনো ইয়ে হবে না। আহ, সুতরাং সর্বোচ্চ পর্যায়ে হয়েছে, এটা অত্যন্ত খারাপ একটা দৃষ্টিকটু ব্যাপার হয়েছে। এবং আপনি আহ, এটাকে ঘিরে আপনি যখন প্রশ্ন করবেন তখন আমি নিশ্চয়ই বলবো যে এটাকে ঘিরে যেটা হলো, দেখুন এই সফর হয়নি, উনি আসেননি, বেশ কথা উনি আসেননি। আহ, এবার চোখ কান খোলা রাখতে হবে যে আসতে হয় কিনা। আহ, আসতেই হচ্ছিল, কিন্তু সেটাই আবার আগামীতে কি কি হয়, অনেক কিছু ঘটবে, ঘটা উচিত। কারণ ভারতের যে বাংলাদেশের প্রতি যে দৃষ্টিভঙ্গি চলছিল, এটা খুব দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে একটা একপক্ষীয় প্রচার হয়ে যায় ভারত সম্পর্কে। ভারতের কত বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ হয়ে রয়েছে, কোন কোন রাস্তা হাফ ডান হয়ে রয়েছে, এগুলো নিয়ে কোনো কথা হয় না। ভারত তার টাকা ফেরত পাবে কি পাবে না সেসব নিয়ে কোনো কথা হয় না। সারাদিন খালি এরা শুরু করেছে একটা যে ভারত সব নিয়ে চলে গেছে। আর এর ফলশ্রুতি হচ্ছে এইগুলো, তারা তাদের রাজনীতি চালাতে চাইছে এখানে এনে। কিন্তু আপনি কয়েকদিন আগেই, দুদিন আগেই আপনি দেখেছেন শেষাদ্রি চারি, উনি আরএসএস এর লোক, কারণ আরএসএস এর যে মুখপাত্র অর্গানাইজার সেটা উনি একসময় এডিটর ছিলেন, বড় মাপের লোক। তিনি যে একটা কথা সোজাসুজি বলে দিয়েছেন, যে কথাটা অনেকেই ভাবে, যে ভারত একটু বেশি নতজানু হয়ে রয়েছে বাংলাদেশের কাছে। তো কেন ভারত সেটা করেছে তার কিছু কারণ ছিল, স্ট্র্যাটেজিক পেশেন্স বলে একটা ব্যাপার আছে।
সব সময় তো ইয়ে করতে নেই, কখনো কখনো ওরকম আছে। কিন্তু এই যে ধরনের কাজ কারবার, যে এবং তার থেকে যত না না আসা একটা ক্ষতি, তার থেকে বেশি যেটা ক্ষতি করেছে সেটা হচ্ছে বিবৃতি। এই আপনাদের হুমায়ুন কবির ইত্যাদি এনাদের বিবৃতি, এবং নানান সময় এই ফরেন মিনিস্ট্রি থেকে যে সমস্ত লম্বা লম্বা বিবৃতি দেওয়া হয়েছে, কখনো 3 দফা কন্ডিশন, কখনো 1 দফা, এই দফার লড়াই চলছে আর কি। তো এইগুলো আরো মারাত্মক ক্ষতি করে। মঞ্জুরুল। ঠিক। আপনি বলছেন যে আরএসএস এর আহ, একজনের উদাহরণ মানে এক্সাম্পল দিচ্ছিলেন, রেফারেন্স দিচ্ছিলেন যে ভারত অনেকখানি নতজানু হয়ে যাচ্ছে। আহ নতজানু কি আসলে হয়েছে? আর যদি হয়ে থাকে তার পিছনে কারণ কি? আপনি বলছেন যে পিছনে কারণ আছে, কারণগুলো কি? কারণগুলো কিছুই নয়, এটা একটা আমাদের দেশের একটা কি বলবো, এক ধরনের একটা ধারা আছে। আপনি যদি ভারতীয় ফরেন পলিসিটাকে স্টাডি করেন, তাহলে দেখবেন তার কতগুলো ধারা আছে। 1 নম্বর, যেমন আমরা কোনো একটা অ্যালাইনমেন্টে থাকি না। কেমন? আপনি দেখেছেন আমরা কোয়াডেও আছি, আবার ব্রিক্সেও আছি। হুম, হুম। হুম। তো এই জন্যেই এটা আমাদের বিরাট অপারেশনাল ফ্লেক্সিবিলিটি দেয়। আমরা ইসরায়েলের সঙ্গে আছি, আমাদের একটা বড় গ্রুপ, যেটা সাইপ্রাস, গ্রিস এদের নিয়ে এখানে একটা মেডিটেরিয়ানে একটা বড় গ্রুপ, যেটাতে আমরা আর্মস সাপ্লাই করছি ইত্যাদি ইত্যাদি, সেখানেও আছি। আবার আমরা কখনো এমন কিছু করছি না যেখানে আমরা ন্যাটোর বিরুদ্ধে, আমরা রাশিয়ার সঙ্গেও যাই, আমরা আমেরিকার সঙ্গেও যাই। তো এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, একটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে, সুতরাং আমরা কোনো কিছুতে একটা কড়া অবস্থানে শুরু থেকেই ঢুকে যাই না, নিজেদের লক করে ফেলি না। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে কেন, বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ প্রতিবেশী এই কারণে, যে কারণে ভারত তাকে ঢেলে করতে যায়। সেটা হচ্ছে যে বাংলাদেশ সে পাকিস্তান না। তার এটাই সব থেকে বড় ডিস্টিংশন। কেমন? হুম, এখন এই বাংলাদেশ যখনই যখনই সে পাকিস্তান হবার দিকে এগোতে থাকে, অতীতে নানান সময়, আমি পাকিস্তানটাকে একটা সিম্বল হিসেবে ব্যবহার করছি, হুম, হুম। আমি আশা করি আপনি বুঝতে পারবেন। তো বা আপনার দর্শকরা বুঝতে পারবে যে আহ, এবার যখনই যখনই সে ওই দিকটায় টান পড়ে, তখনই ভারত কিন্তু তার কোথাও না কোথাও সে কিছু না কিছু করে। এখন যেটা মুশকিল হয়েছে সেটা হচ্ছে যে আহ, আহ, আমরা পাকিস্তান হবই বলে একদল গোঁ তুলেছে। ভারত যেখানে শুরুতে যাচ্ছিল, কেন সে আহ, একটা কড়া অবস্থানে যাচ্ছে না, তার কারণটা খুব সিম্পল। এই দেশটাতে অ্যাকচুয়ালি দেখতে একটা দেশ, কিন্তু দুটো জনগোষ্ঠী আছে কমপক্ষে, দুটো দল দুরকম, এরা একটা দেশের ভেতর আছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে অন্য যে দলটা, তারাই পলিসিকে ডিকটেট করছে। এবং এখন এখান থেকে ফিরিয়ে আনা, যেটা আমরা প্রতিবেশী হিসেবে চাইবো, যে এটা যেন মারামারি না হয়, কোনো সিভিল ওয়ারের দিকে না চলে যায়, নিজেদের ভেতর খুনোখুনি না হয়। কারণ তাহলে পরে রক্তগঙ্গা বইবে, অনেক রকমের সমস্যা তৈরি হয়। সুতরাং সেইটা একটা কারণ, বড় কারণ, যে একে কনফ্লিক্টের পথে ঠেলে না দেওয়া। কারণ ধরুন হাসিনা আমাদের এখানে আছেন, ভারত সোজাসুজি বলে দিলেই পারতো তো, যেটা ঘটনা, যে ভাই তোমার প্লেন এখানে এসে দিয়ে গেছে, আমি পার্লামেন্টে, আপনি জানেন আমাদের 6 তারিখ পার্লামেন্টে বলা হয়েছিল, জয়শঙ্কর হুম। পার্লামেন্টে বলেছিলেন যে উনি এসছেন, কিছুদিন থাকতে চান। তো এই আমরা ওনাকে ঘাড়ে করে নিয়ে আসিনি, উনি এসছেন। আর তুমি এখন, উনি তোমার এই যে রিপ্যাট্রিয়েশন, তার মধ্যে উনি পড়েন না, বলে দিলেই হতো। কেমন? হুম। কিন্তু বলেনি। এইগুলো হচ্ছে ভারতীয় ডিপ্লোম্যাসি।